সো আমি যখন ডিআর দিয়ে কল করতেছি তখন এই mn এর টাইপ ডিফাইন হয়ে যেতেছে হচ্ছিল ডাবল, ঠিক আছে? তো আমি যখন যেই টাইপ দিয়ে কল দিব তখন ওই টাইপের করসপন্ডিং এ যে আমার টাইপ ভেরিয়েবলটা আছে সেই টাইপ ভেরিয়েবলের টাইপটা সেট হয়ে যাবে। এটা কাইন্ড অফ হলো টাইপকে প্যারামিটার করা, যে আমরা যখন একটা ভ্যালু পাস করতেছি ওই ভ্যালুর মধ্যে ওই ভেরিয়েবলের মধ্যে যখন ভ্যালুটা বসে যেতেছে, যেমন আমি এআর পাস করতেছি তখন এআর এর মধ্যে ভ্যালুটা কপি হয়ে যেতেছে, ঠিক তেমনি হচ্ছিল আমাদের এখানে এআর এর যে টাইপ ইন্টিজার সেই ইন্টিজারটা কপি হয়ে যেতেছে mn এর মধ্যে। এখন যত জায়গায় mn আছে সব জায়গায় সেই ইন্টিজার বসে যাবে। আচ্ছা, এখন এরপর আমরা আরেকটা জিনিস দেখছিলাম যে আমরা এই v কে মানে আমি বাকিগুলো কেটে দেই দেখার সুবিধার্থে। আমি একটা জিনিস লিখছিলাম যে v, এখন আমরা অনেক সময় এই v কে বাউন্ড করে দিতে পারি। বাউন্ড মানে হচ্ছিল যে এটা কি কি টাইপের হইতে পারে। সো এখানে আমি বলতেছি যে এক্সটেন্ড সামথিং কম্পারেবল v। আমি এখানে এটাও বলতে পারতাম যে এটা এক্সটেন্ড না দিয়ে আমি বলতে পারতাম যে এক্সটেন্ড নাম্বার। তাহলে সে কি করতে পারবে, এই v অনলি নাম্বার টাইপের জিনিসপত্র তার মধ্যে দিতে পারবে। মানে v এর টাইপ হতে পারবে যে কোনো নাম্বার। নাম্বার কি হতে পারে, যে ফর এক্সাম্পল ইন্টিজার, ডাবল, ফ্লোট এরকম হতে পারে। আবার এখানে আমি কোনো একটা ক্লাসের নাম, এটা কিন্তু একটা ক্লাস, সো পার্টিকুলার ক্লাসটা দিয়ে দিতে পারে। সো এখানে দেখো এখানে আবার কম্পেয়ারের মধ্যে ইরোড দিতেছে, কারণটা কি? কারণ হচ্ছে হলো v এক্সটেন্ড করছে নাম্বার, ঠিক আছে, বাট v কিন্তু তাদের মধ্যে কম্পেয়ারটিভ ফাংশনটা ডিফাইন করে না, ঠিক আছে? বাট আমি যদি এটাকে এখন ডিফাইন করি এভাবে, এটা হচ্ছিল কম্পারেবল একটা ইন্টারফেস, সেখানে আমি v কে প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিলাম। এখানে আসলে সে একটা কোশ্চেন করতেছে, ইজ v ইজ কম্পারেবল টু v, মানে v এর সাথে v কে কম্পেয়ার করা যায় কিনা। এখন তোমার কোশ্চেন হতে পারে যে v এর সাথে v কে অবশ্যই কম্পেয়ার করা যাবে, কারণ দুইটা তো সেম টাইপের। বাট এটা যদি ক্লাস টাইপের হয়, যদি স্টুডেন্ট ক্লাস টাইপের, দুইটা কম্পেয়ার করা যাবে যদি দুইটা স্টুডেন্টের অবজেক্ট তৈরি করি, except if we do not define any comparable interface or implements or comparable interface। আমরা কি দেখছিলাম যে স্টুডেন্ট দুইটা ক্লাসের অবজেক্টকে কম্পেয়ার করতে গেলে ফার্স্টে আমাকে ডিফাইন করে নিতে হতো ওই ইমপ্লিমেন্টস করে নিতে হচ্ছিল কম্পারেবল ইন্টারফেসটাকে, আদারওয়াইজ আমরা এটাকে কম্পেয়ার করতে পারতাম না। আমরা কিভাবে কম্পেয়ার করব, ফার্স্ট নেম লাস্ট নেম এটা কম্পেয়ার করতে কি আমাদের কোনো তো রুলস নাই, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে আমাদের ইমপ্লিমেন্টস করতে হতো একটা কম্পারেবল ইন্টারফেসকে। সো v যদি একটা ইন্টিজার হয় তাহলে কিন্তু আমি কম্পেয়ার করতে পারবো, কারণ কি দুইটা ইন্টিজার কম্পেয়ার করার মেথড তার মধ্যে লেখা আছে। দুইটা স্ট্রিং কম্পেয়ার করতে পারবো, দুইটা ডাবল কম্পেয়ার করতে পারবো। সো এরকম যদি কম্পারেবল হয় তাহলে এই জন্য এটা আমি জানি যে দুইটা যদি কম্পারেবল হয় অবশ্যই এটার মধ্যে কম্পেয়ার টু মেথডটা লেখা আছে। তো আমি আগে এখানে বলে দিতেছি যে এটা কম্পারেবল কিনা, যদি কম্পারেবল হয় তারপরে এই লাইন আসবে, ঠিক আছে? সো ফার্স্ট টাইম এটা স্যাটিসফাই করতে হবে। যদি এখানে স্যাটিসফ্যাকশন মানে স্যাটিসফাই না হয় তাহলে কিন্তু এখানে আসবে না। সো আমি যখন কল করতেছি ম্যাক্স এ বি সামথিং দিয়ে, সো এই ম্যাক্স এ বি এখানে আমি যদি একটা দিয়ে হচ্ছে ইন্টিজার আর একটা যদি স্ট্রিং, তাহলে দুটো কম্পারেবল। মানে একটা দিলাম ইন্টিজার, কম্পারেবলই না। তুমি আরেকবার চিন্তা করো, ভি আর ভি দুটো টাইপ কিন্তু সেম না। তুমি একটা কল করলে হলো ম্যাক্স, কল করলে হবে ম্যাক্স 10, abc। তাহলে এখানে আমি কি বলছি, টাইপটা হবে ভি, এটা টাইপটা ভি, এটা টাইপটা ভি, দ্যাট মিন্স কি সবগুলা ভি না? তো সবগুলা যদি ভি হয় তাহলে এইটার যে টাইপ হবে এটার টাইপ সবসময় সেম হতে হবে না? শোনো, আমরা ভি কে মানে এখানে যে ভি বলতেছি এটা হলো একটা টাইপ আমি বানাই নিতেছি, এভাবে চিন্তা করো যে আমি একটা টাইপ একটা মানে র্যান্ডমলি অথবা একটা মানে সামথিং কোনো জাতীয় একটা শক্তি হবে আমি একটা টাইপ বানাই নিলাম। এটা ডিফাইন হবে কোন সময়? এটা হবে রান টাইম, এটা ডিফাইন হবে। এটা হচ্ছে জেনেটিক, যে আমি ফার্স্টে এটা জেনারেল একটা সলিউশন তৈরি করে দিতেছি যেখানে টাইপ তুমি যে কোনো টাইপের তুমি জিনিসপত্র দিতে পারবে। সো এই যে এই জায়গার মধ্যে এখানে কিন্তু তুমি mn এর মধ্যে যে কোনো টাইপ দিতে পারবে, এখানে কিন্তু আমি বাউন্ড করে দেই যে তুমি কি টাইপ দিতে পারবা, এখানে তুমি অবজেক্ট দিতে পারবা, মাই ক্লাস দিতে পারবা, যে কোনো টাইপ দিতে পারবা, কারণ আমি বাউন্ড করে দেব। বাট আমি যদি বাউন্ড করে দিতে চাই তাহলে বলে দেব এক্সটেন্ড সামথিং ওই টাইপটা। আর যদি আমি এটাকে আরো একটু জেনারেলাইজ করতে চাই যে যদি সামথিং একটা টাইপ দিয়ে দাও যে ভি এক্সটেন্ড ডাবল, তাহলে তুমি শুধুমাত্র কি সে ডাবলই নিতে হবে, তাহলে কিন্তু আসলে জেনারিক হইল না, কারণ সে ডাবলই নিতে পারতেছে, তাহলে এখানে আমি ডাবলই ডিক্লেয়ার করে নিতে হতো। বাট আমি যদি নাম্বার করি, নাম্বার আবার এক্সটেন্ড করতেছে ইন্টিজার, ডাবল, ফ্লোট, সো একটু আমার বাড়লো। খেয়াল করো, আমি যদি এখানে এক্সটেন্ড ডাবল দিতাম তাহলে সে শুধুমাত্র ডাবল জিনিস নিতে পারতো,
মানে ভি এর মধ্যে মানে কল করলে ভি এর টাইপটা রান টাইমে আমি ডাবলি ডিফাইন করতে পারবো। তাহলে অনলি এখানে ডাবল লেখা, এই যে এখানে ডাবল লেখা এখানে ডাবল লেখা, এটা কোনো ডিফারেন্স হবে এই ভি এর থেকে? কারণ এখানে একটা টাইপে নিতে পারতেছি। আমি টাইপ যদি বাড়াইতে চাই তাহলেই শুধুমাত্র আমি জেনেরিক্স ইউজ করব। তাহলে আমি যদি এখন বলি যে ভি এক্সটেন্ড নাম্বার, তখন আমার একটু ডোমেনটা বাড়লো, যে আমি এখন ডাবল নিতে পারবো, ফ্লোট নিতে পারবো, ইন্টিজার নিতে পারবো, কারণ নাম্বারের মধ্যে ডাবল ফ্লোট সবাই আছে। এগেইন এখন আমাকে কি করতে হবে, যে দেখতে হবে, মানে এখন যদি আমি এমন করতে চাই যে না আমি নাম্বার শুধুমাত্র না, এনি টাইপস অফ কম্পেয়ার টাইপের জিনিসপত্র যদি নিতে চাই, যদি আমাদের ভিতরে কম্পেয়ার করতে হয়, যদি কম্পেয়ার করতে না হয় তাহলে শুধু দরকার নেই। ইন্টারফেসটা অনলি মানে হ্যাঁ তুমি অন্য ক্ষেত্রে ইউজ করতে পারো, বাট জেনারেলি ইউজ করা হচ্ছিল যে কোনো সময় যদি তুমি দুইটা অবজেক্টের মধ্যে তুমি জানতে চাও যে তারা কম্পারেবল কি কম্পারেবল না, ওই ক্ষেত্রে আমরা ইউজ করব। সো আমি যদি কম্পারেবল ইউজ করতে যাই তাহলে এখানে যে কোনো জিনিস আসতে পারে যেগুলা কম্পারেবল, দুইটা স্টুডেন্টের অবজেক্ট আসতে পারে, বাট তাদের মধ্যে কম্পারেবল ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করা থাকতে হবে। জিনিসটা ক্লিয়ার? সো আমি যদি এরকম বলি যে সে একটা আমি মানে সিনারি বলে দিলাম যে একটা মেথড লেখো, যে মেথডের মধ্যে হচ্ছিল ডাবল ইন্টিজার ফ্লোট নিতে পারবে, তাহলে করা যাবে? হ্যাঁ না ওই যে লেস দেন গ্রেটার দেন নাম্বারের মধ্যে লেস দেন গ্রেটার ওটা কম্পেয়ার টু মেথড দরকার নেই। কম্পেয়ার টু মেথড হলো অবজেক্ট টাইপের সামথিং ইউজ করা যায়। আচ্ছা লাস্ট ক্লাসে আমরা আরেকটা জিনিস দেখছিলাম হলো, এটা তো আমরা আমি এটা কেটে দিই। আচ্ছা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে, এটা তো আমরা কি করছি যে আচ্ছা এখানে আমরা কি করছি, একটা মেথডকে আমরা হচ্ছিল জেনেরিক্স তৈরি করছি, মানে মেথডকে টাইপ প্যারামিটারাইজ করছি। সো সেম কাজটা করা যায় হচ্ছিল তুমি যদি ইন্টারফেস অথবা ক্লাস ইউজ করতে যাও, ক্লাসের মধ্যে আমি এই টাইপটাকে জেনারেলাইজ করে দিতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি একটা ক্লাস তৈরি করি, সে পাবলিক ক্লাস ইনার জেম ক্লাস, ধরো এটার মধ্যে একটা মেথড আছে হচ্ছিল এটা, এটাকে একটা ক্লাসকে জেনারেট করবে হচ্ছিল ধরো সামথিং এরকম একটা মানে নরমাল একটা ক্লাস তৈরি করব। তাহলে একটা ক্লাসকে জেনারেট করতে গেলে আমি কি করব, এই ক্লাসের সামনে ওই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি হচ্ছিল এই জেনারিক্সের টাইপগুলো বলে দেবো, যে এই টাইপের জিনিস হতে দেবো, যেমন টি আরো যদি থাকে তাহলে কমা সেপারেট করে দিয়ে দেবো, টি এম এন সামথিং সামথিং এরকম, ঠিক আছে? আচ্ছা এর ভিতরে এখন আমি যে টি টাইপের যে জিনিসপত্র ইউজগুলো করতে যাবো সেই সব জায়গায় শুধুমাত্র টি লিখে দেবো। সো এই জায়গায় আমি টি লিখবো ফান, টি নাম্বার সামথিং এরকম, যে জায়গায় আমার হলো এখন এই টাইপটা ইউজ করা দরকার হয় সে সব জায়গায় আমার হলো জাস্ট টি ইউজ করবো। আচ্ছা এই জিনিসটা অলরেডি আমরা এই ধরনের কাজ করে আসছি। ফর এক্সাম্পল আমরা যখন অ্যারে লিস্ট তৈরি করছিলাম, অ্যারে লিস্টে ডিক্লেয়ার করার সময় আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে বলে দিতাম না যে এটা কি টাইপের জিনিস হবে, এটার মধ্যে কি টাইপের জিনিস থাকতে পারবে, স্ট্রিং কিনা সামথিং, ওখানে কিন্তু যে জেনারেট করতাম টাইপটা। অ্যারে লিস্ট তার মধ্যে কোনো টাইপ আমরা ডিফাইন করে নেই, যে অ্যারে লিস্টের সময় ইন্টিজার নিতে পারবে, ডাবল নিতে পারবে, ফ্লোট নিতে পারবে, এরকম কিন্তু কোনো কিছু আমি বলে দেই। সো আমি যখন একটু মনে করে দেখো, আমরা ফার্স্টে কি দেখছিলাম, যদি আমি এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে অ্যারে লিস্টের মধ্যে যদি অ্যাঙ্গেল ওই যে অ্যারে লিস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি যদি টাইপটা বলে না দিতাম তাহলে কি সবগুলো অবজেক্টে কনভার্ট করে দিত না? তাহলে রেড টাইপ করার সময় তখন অবজেক্টে কাস্ট করে নিতে হতো না, অবজেক্ট থেকে পার্টিকুলার টাইপে। মনে আছে যে আমরা অ্যারে লিস্টের মধ্যে ওই যে অ্যাঙ্গেল অ্যারে লিস্ট ডিক্লেয়ার করা যায় কিভাবে, অ্যারে লিস্ট A1 ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, যেখানে আমি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে টাইপ ডিফাইন করে দিতেছি না যে ভিতরে কি জিনিস থাকবে। তখন আমরা যখন ওইটা থেকে রেড টাইপ করতে যেতাম, মানে কোনো কিছু ভ্যালু আনতে যেতাম, রাখার সময় কোনো ইরো দিত না, কারণ কি আমরা যে কোনো অবজেক্ট যে কোনো টাইপের অবজেক্টকেই অবজেক্ট ক্লাসে কনভার্ট করতে পারি, মানে অবজেক্ট ক্লাসে অবজেক্টে কনভার্ট করতে পারি। সো এটা কোনো প্রবলেম নেই, সো রাখার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বাট যখন আমি রেড টাইপ করতে যেতাম তখন আমাকে কাজ করতে হতো যে ডে টাইপের মধ্যে আমি কাজ করতে চাই, ঠিক আছে? কারণ কি আমার অবজেক্ট ক্লাস থেকে কাজ করতে হতো। বাট
আবার মনে করে দেখো যে আমরা কি করতাম, যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি স্ট্রিং দিয়ে দিতাম, তাহলে আর কাজ করতে দরকার হইতো, কারণ আমি এখন স্পেসিফাই করে দিতাম যে এটা হলো স্ট্রিং টাইপের, সো অবজেক্ট টাইপের জিনিস এখানে রিটার্ন করবে। সো এখানে যে সেম এই কাজটাই করা হয়, যে অ্যারে লিস্টের মধ্যে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে বলে দেওয়া আছে এরকম একটা টাইপ জেনারিক্স, এরপর তুমি যখন ডিফাইন করবা তখন ওই টাইপের জিনিস হয়ে যাবে। সো এখানেও সেম, আমি ইনার ক্লাসে যদি একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে চাই, ইনার জেন ক্লাস, এখানে যদি আমি বলে দিই ইন্টিজার, সো এই যে দেখো সেম ভাবে আমরা যে অ্যারে লিস্ট ডিফাইন করতাম না, অ্যারে লিস্ট থার্ড ব্র্যাকেট ইন্টিজার স্ট্রিং সামথিং সামথিং কোন একটা ভ্যালু ইন ইকুয়াল টু নিউ ইনার, সো এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমি এখন এটাকে ডিফাইন করে দিয়েছি। সো আবার ওই যে একটু মনে করে দেখো, আমরা যখন করছিলাম ওটা কি বলে হ্যাশ ম্যাপ করছিলাম, তখন কি করতাম, দুইটা ডিফাইন করে দিতাম, ওই যে কি থাকবে ভ্যালু কি থাকবে, তখন বলে দিতাম না যে কি কোন টাইপের হবে, ভ্যালু কোন টাইপের হবে, কমা সেপারেট করে, তখন আসলে এখানে কি থাকতো, দুইটা জেনারিক্স থাকতো, টি কমা এম সামথিং এরকম, অথবা এম কমা এম, বুঝা গেছে জিনিসটা? তাহলে আর সেম ইন্টারফেসও সেম, ইন্টারফেসের ক্ষেত্রে কি, এখানে ইন্টারফেসের নাম থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা একটা, ঠিক আছে? সো আমার এখানের মধ্যেও কিন্তু আমি কম্পারেবল ইন্টারফেস করতে পারি। সো এখানে আমি যদি বলি এক্সটেন্ড নাম্বার, তাহলে এখন আমি এই যে নাম্বার প্লাস 10, এটা হইতেছে ও এটা তো অবজেক্টের মধ্যে, এটাকে একটা কাজ করা যায়, এক্সপ্লিসিটলি কাস্ট করে নাম্বারের মধ্যে কোনো অবজেক্ট আছে নাকি, ও ইজি, এটাতেই করা যাবে। কনভার্ট করে দেখো আমি মানে জাস্ট একটু করলাম, এই নাম্বারের মধ্যে কয়েকটা আছে, নাম্বার যে ক্লাসটা আছে সেটার মধ্যে কতগুলো মেথড আছে, যে মেথড দিয়ে হচ্ছিল আমি যে ফ্লোট ডাবল এই ভ্যালুগুলো নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো এই ভ্যালুটা নিয়ে আসলাম, ওটার সাথে 10 যোগ করলাম, দেন ওটাকে আবার টি দিয়ে কাজ করে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? সো এখন তুমি এখানের মধ্যে একটা রিস্ক আছে যে এটা আমি যদি ইন্টিজার না হয়, যদি ডাবল হয়, মানে জাস্ট আমি একটু মানে খালি কাজ করে দেখলাম যে এই ধরনের কাজও করা যায় ভিতরের মধ্যে, ঠিক আছে? তো এখন তুমি কি টাইপের কাজ করবা, এখন এটা হলো তোমার ডিফাইন করতে হবে, ওই অনুসারে তোমার ভিতরে হচ্ছিল যে নেক্সট সলিউশনটা তৈরি করতে হবে, ঠিক আছে? একটা স্যাম্পল এক্সাম্পল দেখি, তোমাদের স্বাক্ষর স্যারের একটা স্লাইডের মধ্যে এটা ছিল, তোমাদের বইয়ের মধ্যে এই ধরনের কতগুলো এক্সাম্পল আছে, একটু দেখে নিও, আমি জাস্ট একটা এক্সাম্পল এখান থেকে দেখা দিচ্ছি। দেখা যায় আচ্ছা, সো এটা হচ্ছে একটা জেনেরিক স্ট্যাক ক্লাস তৈরি করছে। তোমাদের তো স্ট্যাক ক্লাস যে আগে তোমরা করছিলে কিনা, তোমাদের যে মিডের আগে আমি আগে বলছিলাম যে একটা স্ট্যাক ক্লাস এরকম তৈরি করা, ঠিক আছে? বইয়ের মধ্যে একটা এক্সাম্পল হচ্ছিল, যে না দেখছিলে কিনা? আচ্ছা যাই হোক,
তো একটা স্ট্যাক ক্লাসকে এরকম জেনারিক ভাবে তৈরি করা যায়। তো নরমালি তুমি যদি একটা স্ট্যাক ক্লাস তৈরি করো, তোমরা তো স্ট্যাক অলরেডি একটা তৈরি করে আসছো, ফর এক্সাম্পল যে ওই ডাটা স্ট্রাকচারের মধ্যে তোমরা কি করছো, একটা স্ট্যাক একটা পুশ পপ কয়েকটা মেথড লিখছো, পুশের জন্য, পপের জন্য, তারপর হচ্ছে হলো টপের জন্য, এরকম 3টা মেথড থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন ওইখানের মধ্যে আমার কি করতে হতো, টাইপটা বলে দিতে হতো না, যে পুশ কি টাইপের, পপ কি টাইপের, মানে কি টাইপের ডাটা নিবে, কি টাইপের ডাটা রিট্রাইভ করবে। আচ্ছা, এখানে এখন যদি আমি বলতে চাই যে যে কোনো টাইপের জিনিসপত্র যদি রাখতে চাই, তাহলে কি করতে হবে, মানে হ্যাঁ, তুমি যদি 3 টাইপের জিনিসপত্র আমি যদি বলি যে ইন্টিজার ডাবল, তাহলে ওই যে ওভারলোডিং দিয়ে করা যাবে। পুশের জন্য 3টা ওভারলোডিং মেথড হবে, একটা ইন্টিজার, একটা ডাবল, একটা হলো ফ্লোট নিতে পারে। এখন আমি যদি বলি যে কোনো ধরনের জন্য আমি এই স্ট্যাকটা তৈরি করতে চাই, যেমন অ্যারে লিস্ট। অ্যারে লিস্ট কি, যে কোনো টাইপের জিনিসপত্রের জন্য ইউজ করা যাবে না? অ্যারে লিস্ট আমরা তো স্ট্যাকও দেখছি, স্ট্যাক তোমাদের একটা টাস্ক দিছিলাম না, কিউআর স্ট্যাকের, তাহলে ওখানে কি বলতাম, যে ব্র্যাকেটের মধ্যে বলে দিতাম না যে কি টাইপের জিনিসপত্র নিতে পারবে। তাহলে আমি যদি বলি যে কোনো টাইপের যদি জিনিসপত্র নিতে চাই, তাহলে ওখানে কি করতে হবে, ওই ওভারলোডিং দিয়ে করা যাবে? কারণ তুমি তো জানো না যে কি টাইপের জিনিস আসতে পারে। হ্যাঁ, তোমাকে যদি বলে দেয় যে শুধুমাত্র আমি 3 টাইপের জিনিস দিব, মানে ফ্লোট, ডাবল, ইন্টিজার, তাহলে তুমি ওভারলোডিং দিয়ে করতে পারো। পপের 3টা ভার্সন লিখবা, একটা হচ্ছে হলো ইন্টিজার নিবে, একটা ডাবল নিবে, একটা ফ্লোট নিবে। পুশের জন্য সেম 3টা মেথড লিখবা, একটা হলো ডাবল, একটা ডাবল হচ্ছে হলো পুশ করবে, একটা ফ্লোট একটা পুশ করবে, এরকম 3টা। আবার টপের জন্য সেম, ওটা একটা হলো টপের জন্য আমার এখানে ওভারলোডিং লেখা যাবে না, কারণ কি রিটার্ন টাইপ ডিফারেন্ট হলে তো ওভারলোডিং লেখা যাবে না, মনে আছে? সো ওভারলোডিং তো করা যাবে, সো টপ দিয়ে তুমি আবার করতে হবে, ঠিক আছে? প্যারামিটার যদি থাকে তাহলে করতে হবে। সো এর জন্য এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আমরা জেনেরিক্স ইউজ করা। সো সেম ভাবে দেখো যে একটা ক্লাস তৈরি করলাম, যে এই স্ট্যাক থার্ড ব্র্যাকেটের মধ্যে বলে দিলাম টি। সো আমি যখন এই স্ট্যাক ক্লাসটা তৈরি করব, তখন আমি ওই এর মধ্যে টাইপটা ডিফাইন করে দেব। যদি ডিফাইন করে না দেই, তাহলে এটা হয়ে যাবে অবজেক্টেড, ঠিক আছে? এরপরে একটা অ্যারে লিস্ট তৈরি করলাম, অ্যারে লিস্টের ভিতরে টাইপ হবে টি। এই যে দেখো, যে সব জায়গায় আমি এখন টি ইউজ করব, টাইপ, যে এই টাইপটা যে যে জায়গায় ইউজ করা দরকার আমি সব জায়গায় ইউজ করব টি। আচ্ছা, দেন একটা এলিমেন্টস অ্যারে লিস্ট তৈরি করলাম, কারণ স্ট্যাকের ভিতরে তো আমি আসলে একটা কালেকশন রাখতেছি, মানে একটা লিস্ট রাখতেছি। তোমরা তো এটাই করতে, অ্যারে একটা রেখে দিতাম না ডাটা স্ট্রাকচারের মধ্যে, একটা অ্যারে রাখতা, অ্যারের মধ্যে এরকম পুশ করতে থাকতা, তোমার একটা ইন্টিজার থাকতো, মানে ইন্ডিকেটর থাকতো, যেটাকে কমাইতা বাড়াইতা, এরকম। সো সেম ভাবে একটা অ্যারে লিস্ট রাখলাম। আচ্ছা, এরপরে এই স্ট্যাকের একটা হচ্ছে হলো ওটা কি বলে, একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম, যে কনস্ট্রাক্টরের ভিতরে দিস দিয়ে 10টা সাইজ সেট করে দিলাম, যেখানের মধ্যে হলো 10 সাইজের জিনিস থাকবে। আচ্ছা, এই দিস আসলে হচ্ছে এই যে এটাকে কল করতেছে, ঠিক আছে? এটা আসলে তোমার মানে দেখানো হয় নাই, মানে এটা হচ্ছে হলো ওই যে সুপার কনস্ট্রাক্টর কল করতাম না, এখন যদি তোমার নিজের কনস্ট্রাক্টর দিয়ে কল করতে চাও, আবার মানে নিজের আরেকটা যদি কনস্ট্রাক্টর লেখা থাকে, তাহলে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করা যায়। তাহলে সুপার এটা রেফারেন্স হিসেবে ইউজ করা যায়, কনস্ট্রাক্টর কল করা হিসেবে ইউজ করা যায়, যেরকম আমরা দেখছিলাম না অলরেডি, সুপার দিয়ে, সুপার ডট দিয়ে সামথিং অ্যাক্সেস করতাম, সুপার থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমি কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করতাম। ঠিক তেমন দিস দিয়ে আমরা কি দেখছিলাম, দিস ডট দিয়ে দেখছিলাম। সো দিস দিয়েও আবার কনস্ট্রাক্টর কল করা যায় যদি আমার এই ধরনের কোনো কনস্ট্রাক্টর থাকে। সো আমি এই কনস্ট্রাক্টরটা কল করলাম। সো এই কনস্ট্রাক্টরের মধ্যে এখন হচ্ছে যে ক্যাপাসিটিটা সেট করে দিলাম, ইন্টিজার ক্যাপাসিটি সামথিং। আচ্ছা, এটাকে বলা হয় টার্নারি অপারেটর। এর নাম শুনছিলা? টার্নারি অপারেটর এসপিএল এ আমি একটু দেখাই দিই। এটা হচ্ছিল টার্নারি অপারেটর, হচ্ছিল আমাদের এসপিএল এর মনে দেখানো হবে। আচ্ছা, এটা লেখা হচ্ছিল এরকম, ঠিক আছে? এখানে একটা কন্ডিশন লিখতে হবে, ইফ এই কন্ডিশন যদি হয় দেন এইটা রিটার্ন করে দিবে, অথবা এইটা রিটার্ন করবে। বুঝা গেছে? সো এটা অপারেটরের চিহ্নটা হচ্ছিল এখানে হোয়াট চিহ্ন, এখানে একটা কোলন। সো এটা কাইন্ড অফ যে এরকম, ইফ কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে এটা করো, এলস এটা। সো ইফ এলসটাকে একবারে লেখার জন্য এটা করা। সো এখানে আমি কি লিখলাম, যে ক্যাপাসিটি যদি গ্রেটার দেন 0 হয় দেন ক্যাপাসিটিটা রিটার্ন করে দাও, অথবা 10। সো এই ঠিক আছে? সো এটা হলো বলে টার্নারি অপারেটর। আচ্ছা, এরপরে আমি কি করলাম, এই যে ইনপুট ক্যাপাসিটি দিয়ে আমি একটা অ্যারে স্টোর করে দিলাম এলিমেন্টস এর মধ্যে, যেটা টাইপ কি টি। ঠিক আছে? সো এই যে আমি এখন সব জায়গায় টি ইউজ করব। এবার আসি, এবার একটা একটা করে আমরা ডিফাইন করি। পুশ একটা কি নেবে, টি টাইপের ভ্যালু নেবে। টি
টি টাইপটা কি ওই যে আগে আমরা ডিফাইন করে দিয়েছি দেন এলিমেন্টস ডট অ্যাড পুশ ভ্যালু এখন এলিমেন্টস একটা অ্যারে লিস্ট সেটা টি টাইপের জিনিস সেটার মধ্যে সব কিছু এখন টি টাইপের জিনিস ঢুকাতে পারবো আমি নিতেছি টি টাইপের ঠিক আছে এরপর পপ পপ যদি আমি করি আমি রিটার্ন করবো কি টি টাইপের জিনিস টি টাইপের একটা সামথিং রিটার্ন করবো টি টাইপের অবজেক্ট বলা যায় আচ্ছা জেনেরিক্স একটা আমি হয়তো লাস্ট ক্লাসে আমি বলছিলাম কিনা আমি জানি না জেনেরিক্সে কিন্তু কোন টাইপগুলোকে জেনেরিক্স করতে পারবো যেগুলো অবজেক্ট টাইপের মানে যেগুলো হলো ক্লাস টাইপের সোজা কথা যেমন নাম ইন্টিজার স্মল হায়ার যে ইন্টিজার আছে মানে প্রিমিটিভ ডাটা টাইপ ওগুলো কিন্তু আমি জেনারেট করতে পারবো না আমরা জেনারেট করতে গেলে ক্যাপিটাল আই ইউজ করতে হবে ঠিক আছে যেমন অ্যারে লিস্টের মধ্যে কিন্তু তুমি আইএনটি লিখতে পারবে না ইন্টিজার লিখতে হবে সো আমার ক্লাস টাইপের জিনিসগুলোকেই জেনারেট করতে পারবো আদারওয়াইজ আমি জেনারেট করতে পারবো এরপরে আসে সো পপ করতে গেলে আমি এখন চেক করলাম এলিমেন্টস ডট ইজ এমটি কিনা মানে হলো ওই যে অ্যারে লিস্ট এমটি কিনা এটার জন্য তো আমার টাইপ জানার দরকার নাই যদি এমটি না হয় যদি এমটি হয় তাহলে থ্রো একটা এক্সেপশন দিয়ে দিয়েছে এমটি স্ট্যাক এক্সেপশন এটা অলরেডি তুমি ডিফাইন করে নিতে পারো অলরেডি ডিফাইন করে নিছে অথবা তোমার এক্সেপশন দেওয়ার দরকার নেই তুমি রিটার্ন করে দাও সামথিং কিছু ঠিক আছে অথবা তুমি একটা প্রিন্ট করে দাও যে তুমি এখানে পপ করতে পারবে না আদারওয়াইজ আমি কি করলাম এলিমেন্টস ডট রিমুভ ওই যে সাইজ সামথিং করে দাও অথবা তুমি ওই পার্টিকুলার একটা ভ্যালু তুমি পপ করে দাও তো এখানে হলো পজিশন দিয়ে দাও যে আমরা রিমুভের মধ্যে দেখছিলাম না যে পজিশন দিয়ে দিলে ওই পজিশন এলিমেন্টটাকে সে রিমুভ করে দেয় সো আমি এলিমেন্টস ডট রিমুভ লিখলাম আর পজিশনটা কি লাস্ট পজিশনে যে আছে তাকে আমি রিমুভ করে দেব আর লাস্ট পজিশনে কে আছে এলিমেন্টস ডট সাইজ দিলে আমি সাইজটা পাবো -1 দিলে কি ওই ইন্ডেক্সটা পাচ্ছি সেটা রিটার্ন করে দিচ্ছি ঠিক আছে এর মধ্যে কোনো কোশ্চেন আছে ফাংশনগুলোর মধ্যে এটা হচ্ছিল যে পপ কল করবে সে হ্যান্ডেল করবে এটা আমরা থ্রো করছিলাম না থ্রো মানে প্রসেস না না এখানে ট্রাই কেস তো করার দরকার নেই এখানে আসলে সে কোনো এক্সেপশন থ্রো করবে না আমি নিজে একটা এক্সেপশন তাকে থ্রো করে দিয়েছি ওই যে আমরা নিজে ইউজার ডিফাইন্ড এক্সেপশন থেকে থ্রো করতাম না যে সামথিং হলো ওই যে অড ইভেন বের করার জন্য একটা এক্সেপশন দিয়ে করছিলাম না সো এরকম সো এই যে এক্সেপশনটা যেখানে ডিফাইন করেছে আমাদের যে এক্সেপশনটা ঠিক আছে এই যে एग्जांपल ইদা আছে আমরা তো অলরেডি এগুলো দেখছি ডাবল এই যে দেখো স্ট্যাক ডাবল টাইপে ডিফাইন করলাম স্ট্যাক ইন্টিজার টাইপে ডিফাইন করলাম এরপরে পুশ পপ যেগুলো ক্লিয়ার সো এটা একটু ভালো মতন বোঝার জন্য বাসা যে কি করবা এটা কে কনভার্ট করব হচ্ছে কিউতে মানে এই কোডটা যেটা দেওয়া আছে এটা কিউতে কনভার্ট করব একটা কিউর জন্য কোড লেখো ঠিক আছে দেন মোটামুটি করতে পারবা স্লাইড দেওয়ার দরকার মানে স্লাইড মনে দেওয়ার দরকার নেই ভিডিওতে মধ্যেই আছে তো ভিডিওটা পজ করে তুমি কোড লিখতে পারবে এখানে কপি পেস্ট করার দরকার নেই তোমরা যে পিডিএফ থেকে কপি পেস্ট করো পিডিএফ থেকে তোমরা আগে করতা মানে এপিএল এ থাকতেও দেখতাম তোমাদের তো এপিএল ক্লাস আমিও নিছি তো এপিএল এর মধ্যে তোমাদের যে পিডিএফ দিয়ে দিতাম পিডিএফ কপি করতাম তারপরে স্যারে যে সেমিকোলন নাই কোন নাই ইরর দেবে যে ওই ইররগুলো যে সলভ করবে তার মধ্যে বুঝে শুনে আচ্ছা সো জেনেরিক্স এই গেছে বুঝা গেছে এখন জাস্ট লাস্ট একটা কিওয়ার্ড খেলে বাকি আছে দেখো আমরা তো দেখলাম যে টি আমি একটু বলতেছিলাম যে আমরা যদি আমি ওই এখানে ডিফাইন করে না দেই যে এটা কি টাইপের এই ক্লাসটা কি টাইপের তাহলে সেটা অবজেক্ট হয়ে যাবে অবজেক্ট টাইপের জিনিস নেবে যেমন অ্যারে লিস্টের ক্ষেত্রে আমি যদি ডিফাইন করে না যাই তাহলে সে ভিতরে কি অ্যাজিউম করে নেয় যে একটা অবজেক্ট টাইপের জিনিস আসবে কম্পাইলারের সময় সে আসলে কি করে এটা যখন কম্পাইল করতে যায় এগুলো আসলে টি হিসাবে চিন্তা করে না দেখো এই টিটা ডিফাইন হবে কোন সময় রান টাইমে যখন আমি কল করতেছি যখন একটা ক্লাস তৈরি করতেছি এর আগে কি কোনো সময় জানা সম্ভব যে আমার কি টাইপের হতে পারে কারণ আমি তো জানি না যে কি টাইপের কল করতে পারে রান টাইমে যে কোনো কিছু দিয়ে কল করতে পারে মনে করো তুমি রান টাইমে তুমি ডিফাইন করতেছো যে তুমি যদি ডাবল দাও তাহলে ডাবল টাইপে সে কি একটা ক্লাস ডিক্লেয়ার করবে মানে তুমি কনসোলে দিতেছো কনসোলে তুমি লিখতেছো ডাবল সে ডাবল টাইপের একটা ক্লাস তৈরি করে দিতেছে মানে ইনার ক্লাস তৈরি করে দিতেছে ঠিক আছে তো আমি কি করতেছি রান টাইমে ডিফাইন করতেছি সো কম্পাইল টাইমে কম্পাইল করার সময় সে তো আসলে টি কিছু জানে না কারণ তোমার যখন কম্পাইল বাইট কোড তৈরি করতে হবে সেখানে তো টি টাইপের কিছু ডিফাইন করা নাই লাইব্রেরির মধ্যে কারণ এটা তো আমি ডিফাইন করছি টি একটু আগে আমার নিচে ডিফাইন করছি এমএন সেখানে আমি এমএন দিয়ে দিতে পারি সো এমএন জিনিস কি সে তো জানে না সো সেক্ষেত্রে সে কি করে আসলে এখানে সবগুলোকে সেখানে অবজেক্ট দিয়ে রিপ্লেস করে দেয় অবজেক্ট এখানে লিখে দেয় এখানে লেখা অবজেক্ট এখানে অবজেক্ট
এখানেও অবজেক্ট সেম এটাকেও অবজেক্ট করে দেন এটাকেও সে অবজেক্ট করে দেন মানে যত জায়গায় এরকম জেনেরিক্স এর টাইপগুলো পাবে সবগুলোকে সে ফার্স্টে রিপ্লেস করবে অবজেক্ট টাইপ দিবে দেন তারপরে সে কম্পাইল করবে কারণ অবজেক্ট টাইপটা কি সে জানে এখন পরবর্তী তুমি যখন রান টাইমে ডিফাইন করবে তখন ডিফাইন করবে কোনো তো সমস্যা নেই বুঝা গেছে এটাকে বলা হয় ইরাশিওর একদম সহজভাবে মনে রাখার জন্য যে এই কাইন্ড অফ ই আর এ এটা কি ইরেজ বোঝা যায় না সে ফার্স্টে ওই জেনেরিক্সগুলোকে ইরেজ করে অবজেক্টটা ডিফাইন করে দিয়েছে এটা বলে ইরাশিওর ঠিক আছে তো আপাতত এই পর্যন্তই সিলেবাস শেষ কোনো কোশ্চেন এখনই যে আমরা প্রত্যেকদিন পার্টি করবো ক্লাসের মধ্যে আরো 4টা ক্লাস তিনটা বাবা আমাদের গত একটা ফাইনাল আচ্ছা আগেরগুলো আসলে দিয়ে লাভ নেই কারণ আগেরগুলোর মধ্যে হলো থিওরিটিক্যাল কোশ্চেন বেশি ঠিক আছে থিওরিটিক্যাল কোশ্চেন তো আমি তো আসলে দিব না হ্যাঁ স্যার একটা কাজ করতে হয় পরীক্ষা যেরকম আছে তার চেয়ে হার্ড হার্ড কোশ্চেন ক্লাসে করা আচ্ছা শোনো তোমাদের লাস্টে আমি একটু এই টপিকগুলো একটু ডিফাইন করে দিই মানে আবার একটু করে দিই শোনো টপিক যা পড়ানো হয়েছে সবগুলাই এখানে মানে মোটামুটি থাকবে ওই যে মিডের আগে আমি কি বলছিলাম ওপির মধ্যে কিন্তু যে মিড বলতে কিছু নেই কারণ দেখো মিডের আগে যেগুলো ছিল ইনহেরিটেন্স এখানে ইনহেরিটেন্স আমরা পড়ছি না ইন্টারফেস এখানে ইন্টারফেস পড়ছি না সো মেইন টপিক ছিল এই দুইটাই যে কীভাবে ইনহেরিটেন্স ইন্টারফেস পাবলিক প্রাইভেট এগুলো সব কিন্তু আছে তো ওপি সিলেবাস কিন্তু কোনো কিছু বাদ নেই ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস পর্যন্ত সবই থাকবে যে কোনো ধরনের কোশ্চেন থাকতে পারে ঠিক আছে বাট টপিক যদি তুমি চিন্তা করো তাহলে ফাইনালের আমরা যে মানে যে ইনার ক্লাসগুলোর পর থেকে এগুলো ফাইনাল মানে মিডের পর থেকে যে টপিকগুলো আছে ওইগুলো থেকে বেশি কোশ্চেন হবে বাট ওগুলোর মধ্যে কিন্তু হ্যাঁ সেটাই তো বললাম ওই ইনার ক্লাস থেকে মানে ওইটার থেকে হলো বাকি যেগুলো পড়ানো হয়েছে ঠিক আছে মানে মোট কথা হলো মিডের পরে যেগুলো পড়ানো হয়েছে ওগুলো থেকে বেশি কোশ্চেন থাকবে বাট এই যে ইনহেরিটেন্স পলিমরফিজম তারপরে হলো ওটা কি বলে ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট ক্লাস এগুলো কিন্তু এখানে থাকবে যেমন আমি একটা অ্যানোনিমাস ক্লাস যদি তৈরি করতে তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের প্রপার্টি চলে আসতেছে সো এই জিনিসগুলো কিন্তু এখানে ইন্টিগ্রেটেড আছে তো এগুলো হয়তো ছোট একটা টাইপ মানে পার্ট হিসেবে থাকবে একটা কোশ্চেন কিন্তু এগুলো কিন্তু থাকবে আচ্ছা আমি একটু মিডের পরেগুলো আমি একটু টপিকগুলো একটু বলে দিই সো আমরা ফার্স্টে পড়ছিলাম ইনার ক্লাসের মধ্যে দেখছিলাম হচ্ছিল দুই ধরনের ইনার ক্লাস আছে যে পাবলিক প্রাইভেট ইনার ক্লাস সো আমরা আসলে তারপরে দেখছিলাম স্ট্যাটিক ইনার ক্লাস দেখছিলাম অ্যানোনিমাস ক্লাস দেখছিলাম অ্যানোনিমাস ক্লাস হচ্ছে আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে একটা অবজেক্ট তৈরি করার জন্য আমরা অ্যানোনিমাস ক্লাস তৈরি করলাম যেটা সিনট্যাক্স তোমরা অনেকে ভুল করছো তোমাদের সিটি পরীক্ষা জেনেছিলাম সেটার মধ্যেও তোমরা অনেকে ভুল করছো মানে কয়েকজনে ইনার ক্লাস দিয়ে পড়তে চেয়েছিলাম আবার অনেকে হচ্ছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অবজেক্ট তৈরি করা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিন্তু অবজেক্ট তৈরি করা যায় না যেমন সেকেন্ড সিটির মধ্যে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে সামথিং একটা ক্লাস বানাইতে বলছিলাম অবজেক্ট বানাইতে বলছিলাম কিন্তু তোমরা করছো কি ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অবজেক্ট বানাই রেখেছো কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অবজেক্ট হয় না সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অবজেক্ট তৈরি করা যাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অবজেক্ট তৈরি করতে গেলে ফার্স্টে অন্য একটা ক্লাস দিয়ে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করতে হবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে সব কিছু ইমপ্লিমেন্ট করতে হবে দেন আমি ওই ক্লাসে একটা অবজেক্ট তৈরি করতে হবে সো একটা বি ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয় আমার একটা নতুন এক ক্লাস তৈরি করতে হবে এ হলো বি কে এক্সটেন্ড করবে দেন এর মধ্যে বি এর সবগুলো ইমপ্লিমেন্ট করবো এর একটা অবজেক্ট তৈরি করবো ঠিক আছে আচ্ছা তারপরে আমরা দেখছিলাম হচ্ছে এক্সেপশন যে কীভাবে এক্সেপশন যে ট্রাই ক্যাচ থ্রোজ তারপরে ফাইনালি এগুলো কীভাবে কাজ করা যায় তারপর নেক্সট স্টেটের ট্রাই ক্যাচ কীভাবে ইউজ করা যায় মানে একটা ট্রাইয়ের ভিতরে আরেকটা ট্রাই তার ভিতরে আরেকটা ট্রাই কীভাবে ইউজ করা যায় নিজের ইউজার ডিফাইন কীভাবে যে এক্সেপশন তৈরি করা যায় যেটা হচ্ছিল জাস্ট এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করলে হলো তারপরে আমরা দেখছিলাম হচ্ছিল এক্সেপশনের মধ্যে কী দেখলাম তারপর দেখছি ফাইল যে ফাইল থেকে কীভাবে ইনপুট আউটপুট নেওয়া যায় তারপর আমরা দেখছি ফাইল ইনপুট স্ট্রিম ফাইল আউটপুট স্ট্রিম ফাইল রিডার ফাইল রাইটার তারপরে দেখছিলাম হচ্ছিল বাফার রিডার বাফার রাইটার তারপর আমরা দেখছি সকেট প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা ওই যে দেখছিলাম কীভাবে সকেট দিয়ে দুইটা পিসিকে কানেক্ট করা যায় তারপরে হচ্ছিল দুইটা পিসির মধ্যে কীভাবে রিড রাইট করা যায় অ্যান্ড তারপরে দেখছিলাম মাল্টি ক্লায়েন্ট কীভাবে কানেক্ট করা যায় মাল্টি ক্লায়েন্টের জন্য আমরা দেখছিলাম যে থ্রেড কীভাবে ইউজ করা যায় যে থ্রেড দিয়ে একটা ক্লায়েন্টের সাথে মানে একটা সার্ভারের সাথে মাল্টিপল ক্লায়েন্ট কীভাবে কানেক্ট করা যায়
তো এখানে কিন্তু খুবই সিম্পল টাইপের কোশ্চেন আসবে, বাট ওই যে সিকোয়েন্সটা মনে রাখতে হবে, মানে তুমি কোন সময় কোনটা থেকে রিড করতেছো, কোনটা থেকে ডাটা পাঠাচ্ছ, কোনটা থেকে ডাটা আনতেছো। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। মাল্টি ক্লায়েন্টও কিন্তু আসতে পারে, মাল্টি ক্লায়েন্ট কিন্তু খুবই ইজি, জাস্ট হলো ওই যে সিঙ্গেল ক্লায়েন্টের কোডটাকেই থ্রেডের মধ্যে ফালা দিলে হলো, প্রত্যেকবার আমি একটা থ্রেড স্টার্ট করবো, ঠিক আছে। সো আমাদের এখানের মধ্যে কিন্তু জাস্ট ইনপুট আউটপুটের কাজ। সো মাল্টি ক্লায়েন্ট যদি বলি তাহলে আমাদের ফার্স্টে যে 7টা লাইন লিখতে হয়, সার্ভারে 4টা লাইন, এখানে 3টা লাইন, এরপরে হচ্ছিল যে প্রত্যেকবার যখন একটা করে আসবে আমি অ্যাকসেপ্ট করবো, একটা থ্রেডে পাঠিয়ে দেবো, অ্যাকসেপ্ট করবো, থ্রেডে পাঠিয়ে দেবো। থ্রেডের মধ্যে সব ইনপুট আউটপুটের কাজ হবে। আর ক্লায়েন্ট কিন্তু নর্মালি থাকবে, ক্লায়েন্ট কিন্তু সব ক্ষেত্রে নর্মাল থাকবে, চেঞ্জ করতে হবে হচ্ছে আমার সার্ভার। হ্যাঁ, আমি যদি বলে যে সিঙ্গেল ক্লায়েন্টের জন্য বানাইবে, বাট আমি যদি কোডটা লিখি মাল্টি ক্লায়েন্টের জন্য, প্রবলেম তো সমস্যা নাই, ওটা আরো বেটার। শোনো, তোমার যদি মাল্টি ক্লায়েন্টে তুমি যদি শিখে রাখো তাহলে সিঙ্গেল ক্লায়েন্ট না, তোমার চিন্তা করার দরকার নেই। কারণ মাল্টি ক্লায়েন্ট মানে কি, এক বা একের অধিক ক্লায়েন্টকে সাপোর্ট করো, তাহলে ওটাতে তুমি যদি একটা ক্লায়েন্টকেও সাপোর্ট করো কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটাই বেটার হবে, থ্রেডের কনসেপ্টটা যদি শিখে রাখতো তাহলে ওটাই বেটার হবে, ঠিক আছে। আচ্ছা, তো আসলে কিন্তু সহজ, কিন্তু ওই যে দেখো টেমপ্লেট কিন্তু ইজি, আমি সব কাজ করবো থ্রেডের মধ্যে। তাহলে ওই সার্ভারের কোড যেটুকু লিখে রাখছিলাম, ওই যে আমরা এখানে 21 লেকচার সার্ভার, সো দেখো এই যে এই কোড পোর্শনটুকু এগুলো কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না। মাল্টি ক্লায়েন্টের কথা যদি চিন্তা করো, কারণ আমি এই যে ক্লায়েন্ট হ্যান্ডেলার স্টার্ট করে দেওয়ার পরে বাদ বাকি সব কাজ করবো আমি হচ্ছিল ক্লায়েন্ট হ্যান্ডেলের ভিতরে, মানে ইনপুট আউটপুট জানিব। আমি এখানে সার্ভার সকেট তৈরি করলাম, এরপর সকেটটা অ্যাকসেপ্ট করলাম, ওই সকেটটা দিয়ে ক্লায়েন্ট হ্যান্ডেলের মধ্যে পাঠিয়ে দিলাম, দ্যাটস ইট। এখন ক্লায়েন্ট হ্যান্ডেলের ভিতরে যে আমি হচ্ছিল ওই যে ইনপুট আউটপুটে যা কাজ করতেছি ক্লায়েন্ট হ্যান্ডেলের ভিতরে, সব কাজ এখন ক্লায়েন্ট হ্যান্ডেল থ্রেডের ভিতরে। তাহলে এই টেমপ্লেটটা যদি ফলো করো তাহলে কিন্তু সব প্রবলেম যদি সলভ করতে পারবে। মাল্টি ক্লায়েন্ট দেখ, সিঙ্গেল ক্লায়েন্ট যে ধরনের ক্লায়েন্ট। এরপর তোমার খেয়াল রাখতে হবে যে তুমি ওই যে সিকোয়েন্সটা কে কোন সময় পাঠাচ্ছে, কে কোন সময় রিড করতেছে। এর জন্য বেটার হলো যে আমি গ্রাফ করে দেখাইছিলাম যে একটা সার্ভার একটা ক্লায়েন্ট আছে, সো সার্ভার থেকে তুমি যখন পোর্টাল লেখা শুরু করো অর্ধেক লিখবা, এখানে বলবো যে রাইট করলো অথবা সেন্ড করলো, রিসিভ করার সাথে সাথে ওই সময় আবার রিসিভের ইন্ডে ক্লায়েন্ট পোর্টাল লিখে দেবো। সো কে রিসিভ করতেছে, কে রাইট করতেছে, জাস্ট এই আমার অ্যারো চিহ্নটা দেখলে বুঝে যাবে, ঠিক আছে। না হলে কিন্তু যে পরীক্ষা হলে মাথা কেন হয়ে যাবে যে সিকোয়েন্সটা কোনটা, কে কোন সময় রিড করতেছে, কে কোন সময় তুমি ঘাবড়ে যাবে। সো স্টেপ বাই স্টেপ করো। আচ্ছা, এরপর আমরা দেখছিলাম হচ্ছে হলো আরেকটা কি জিনিস দেখছিলাম, ফাইলের আগে তো একটা দেখছিলাম, টপিক কি ছিল, কালেকশন। সো আমরা কালেকশনের মধ্যে আমরা দেখছিলাম অ্যারে লিস্ট, তারপর হচ্ছে হলো ওই স্ট্যাক কিউ অথবা স্ট্যাক, তারপর হচ্ছে দেখছিলাম হ্যাশ ম্যাপ আর হলো হ্যাশ টেবিল। সো হ্যাশ ম্যাপ, হ্যাশ টেবিল, অ্যারে লিস্ট এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্ট্যাক কিউ কোনটা, হ্যাশ ম্যাপ, হ্যাশ টেবিল। সো এটার মধ্যে কি দেখবা যে কিভাবে ডাটা ইনপুট নেওয়া যায়, কিভাবে জাস্ট ডাটা ইনপুট আউটপুট কিভাবে দেওয়া যায়, দ্যাটস ইট, ঠিক আছে। আরেকটা জিনিস দেখছিলাম সেটা হলো সর্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কিভাবে একটা কাস্টম সর্ট তৈরি করা যায়, মানে একটা কাস্টম স্টুডেন্ট ক্লাসগুলোকে আমি সর্ট করতে পারি, ঠিক আছে। সো আমি কিন্তু নর্মালি তোমাকে বলবো না যে ইন্টিজারকে একটা সর্ট করে রাখো। সো তোমাকে এই যে কম্পারেবল এটা শিখে রাখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্টবারও কিন্তু পরীক্ষার মধ্যে আসছিল যে একটা স্টুডেন্ট সামথিং এরকম ছিল, অ্যারে লিস্ট ছিল, এটাকে সর্ট করো। সো এটা আসলে স্টুডেন্ট আর যে টাইপেরই দিই তার মধ্যে আসলে মেন রুলটা হচ্ছিল ওই ক্লাসের মধ্যে যে একটা কম্পারেবল অবজেক্ট মানে কম্পারেবল ইন্টারফেস ইমপ্লিমেন্ট করে আসতো, আর কম্পেয়ার টু মেথডটাকে ডিফাইন করতে হবে। কোনটা সর্টই তো কাজ করবে, তুমি সর্টের মধ্যে ওই কালেকশন স্টুডেন্টের কালেকশনটা দিয়ে দিলা, বাট স্টুডেন্ট কি দুইটা স্টুডেন্টকে কম্পেয়ার করবে কি হবে, এটার জন্য স্টুডেন্ট ক্লাসের মধ্যে একটা কম্পারেবল ইন্টারফেস কেমন ইমপ্লিমেন্ট করছিলাম না, যেটার মধ্যে যে কম্পেয়ার একটা মেথড ছিল, কম্পেয়ার একটা মেথড ছিল, ওই কম্পেয়ার মেথডের মধ্যে আমরা লিখে আসতে হতো যে তুমি ফার্স্ট নেম দিয়ে সর্ট করতে চাও, লাস্ট নেম দিয়ে সর্ট করতে চাও, সামথিং কোনোভাবে সর্ট করতে চাও, ওইটার মধ্যে আমার কোডটা লিখে দিতে হতো যে তুমি স্টুডেন্ট দুটাকে কিভাবে কম্পেয়ার করবা, কে ছোট কে বড়, ঠিক আছে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট যে কিভাবে কম্পেয়ার করা হয়, ওই ভিডিওটা দেখে নিও। আচ্ছা, এরপরে তারপর দেখছিলাম আমরা গুই, যে কিভাবে হচ্ছে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডিফাইন করতে হয়। এটা কিন্তু খুব, যেমন গতবারে যে একটা কোড ছিল, গতবারে এটা তোমার অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছিল, এটা আমি ইনশাআল্লাহ তোমাদের নেক্সট ক্লাসের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, আমরা তো গ্রাফিক্যাল ইউজ করতে পারি, মানে কোথায় কি হবে তখন নিচে বাটনগুলো আছে, তখন এটা আমি কিভাবে নেব, বাটনগুলো কি কিভাবে এটা হচ্ছে ই করা যায়, বর্ডার লেআউট আছে, মডেল লেআউট দিয়ে করছি, আমি যে গ্রাফিক্যালি করতে পারছি কোডে জানি
বর্ডার লেআউট দিয়ে করা যায়, আর একটা হচ্ছিল যে আমরা যে লেআউট নরমাল লেআউটটা ইউজ করছি ফ্লো লেআউটের মধ্যে তুমি তো সাইজটা জানো, টেক্সটের সাইজটা পুরোটা নিয়ে নাও, ঠিক আছে, তারপরে নিচে বাটনগুলো রাখো, মানে এটা উইথটা পুরোটা নিয়ে নাও, তাহলে কি র্যাপ করে নিচে চলে আসবে না, ঠিক আছে। সো ওখানের মধ্যে আমরা দেখছিলাম কি যে ক্লিক করলে এখানে একটা টেক্সট আইটেম চলে যায়। তো এখানে খুবই সিম্পল একটা তোমাকে GUI ইন্টারফেস তৈরি করতে হবে। তো এটা আসলে কিন্তু নাম্বার অনেক বেশি থাকবে। GUI যদি আসে তাহলে মনে করে যে পুরো ফুল একটা 8 মার্কের অথবা 6 মার্কের একটা কোশ্চেন থাকবে। তো আসলে কিছুই না, ওটার মধ্যে জাস্ট একটা হয়তো এরকম 3-4টা এলিমেন্ট অ্যাড করতে হবে, ওই যে বাটনে ক্লিকের উপর বেস করে এটা কোনো মেথড তৈরি করতে হবে। সো তোমার সব অ্যাকশন লিসেনার মনে রাখা দরকার নাই, জাস্ট দুইটা অ্যাকশন লিসেনার মনে রেখো। একটা হচ্ছিল কিভাবে ক্লিকের এটা আইডেন্টিফাই করা যায়, আর একটা হচ্ছিল যে টেক্সট চেঞ্জ এটা কিভাবে করা যায়, ঠিক আছে। এই দুটো মনে রাখলে হবে, এনা আরগুলো বাকি মানে মুখস্থ রাখা দরকার নেই, কারণ আমাদের তো এখানে সিনট্যাক্সটা মনে রাখতে হবে কিভাবে যে অন ক্লিক লিসেনার তৈরি করতে হবে। ওই যে কি আমরা দেখছিলাম না, ওই যে টেক্সট ফিল্ডের মধ্যে আমরা টাইপ করতে গেলে একটা লিসেনার কল হয় না, টেক্সট চেঞ্জ লিসেনার, এই GUI এর মধ্যে দেখে এটা দেখা দিয়েছিলাম। তারপর আর কোনটা বাকি আছে? আচ্ছা, এরপর আমরা দেখছি হচ্ছিল এই জেনেরিক্স। সো এই জেনেরিক্সের মধ্যে যে সিম্পল মনে হয় যে আমরা যেমন স্ট্যাক দেখলাম, স্ট্যাকের একটা ক্লাস দেখলাম, এরকম আমাদের কিউর একটা ক্লাস তৈরি করতে হতে পারে। অথবা আমি বললাম যে এরকম কতগুলো মেথড আছে, সো এই মেথডগুলোকে জেনেরিক একটা মেথড লেখো। মনে করো ম্যাক্সের একটা মেথড আছে, আমরা যেমন দেখছি ম্যাক্সের কি ডাবল নিতে পারে, ফ্লোট নিতে পারে, দুটো অবজেক্ট নিতে পারে। এখন একটা জেনেরিক একটা মেথড লেখো এটার জন্য, ঠিক আছে। ধরো নাম্বার কম্পেয়ার করার জন্য, তাহলে কি এক্সটেন্ড করে আমার বাউন্ড করে দিতে হবে। আমি বললাম যে শুধুমাত্র নাম্বার দেবো, তাহলে ওখানে বাউন্ড করে দিতে হবে কম্পারেবল, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে আমি একটা বলতে পারি যে একটা সর্টের মেথড লেখো, যেখানে আমি একটা অ্যারে লিস্ট পাঠাবো, জেনেরিক সর্ট মেথড লিখতে হবে, যেটার মধ্যে আমি একটা অ্যারে লিস্ট পাঠাবো, সেটাকে সর্ট করতে হবে। এটা একটু করে দিই, ঠিক আছে। জেনেরিক একটা মেথড পাঠাবো, জেনেরিক আমি সর্ট মেথড লিখবো, যেটার মধ্যে আমি একটা অ্যারে লিস্ট পাঠাবো, সেটা সর্ট করে দিব। আসলে কিছুই না, মেথডের মধ্যে আমি প্যারামিটার হিসেবে দিব অ্যারে লিস্ট, অ্যারে লিস্টের টাইপটা হবে হচ্ছে টি টাইপের, আগে লিখে দেবো টি, ভিতরে গিয়ে কালেকশন ডট সর্ট অ্যারে লিস্ট, আর টি এর বাউন্ড করে দেবো নাম্বার, যাতে তার কম্পেয়ার করতে পারে, ঠিক আছে, নাহলে তো কম্পেয়ার করতে পারবে না। আচ্ছা, আর কোন টপিক বাকি আছে? আমার মনে হয় টপিক বাকি আছে, কোনটা মনে আছে? থ্রেড। সো থ্রেডের মধ্যে যে কিভাবে আমরা একটা থ্রেড তৈরি করছিলাম, তারপর হচ্ছিল মাল্টিপল থ্রেড, যে জয়েন স্টার, তারপরে থ্রেড আমরা তৈরি করার পরে যে একটা পার্টিকুলার কাজ করছি। ফর এক্সাম্পল, এখন আমি তোমাকে বলতে পারি যে মনে করো একটা এরকম একটা মেথড, এরকম একটা প্রোগ্রাম লেখো যেখানের মধ্যে হচ্ছে হলো 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে হলো সে প্রাইম নাম্বার না, ধরো অড ইভেন নাম্বার ক্যালকুলেট করবে একটা থ্রেড, 100 থেকে 200 পর্যন্ত একজন ক্যালকুলেট করবে, 200 থেকে 300 পর্যন্ত, এরকম ছোট একটা কাজ দেওয়া যাবে। তাহলে যে ফার্স্টে নিজের জন্য একটা থ্রেড লিখতে হবে, ওই থ্রেডের ভিতরে যে কাজ করতে হবে, এমন থ্রেডের প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিতে হবে কি ওই রেঞ্জটা, যে কোন থেকে কোন পর্যন্ত কে কাজ করবে, যদি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করার সময়, ঠিক আছে। সো নেটওয়ার্ক বলা হয়েছে, আর কোনো বাকি আছে? আচ্ছা, তোমরা একটু করো, যেহেতু আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলছি, তোমরা অন্য ক্লাসের সাথে তোমাদের যে ফ্রেন্ডরা আছে, ঠিক আছে, আমিও দেখবো যদি আমার কোনো টপিক বাদ করে দেয়, অথবা ছোট বড় টপিক বাদ নেই, এটা আমি শিওর, ঠিক আছে। হয়তো ছোটখাটো হয়তো করছিলা, তোমরা তো অনেক ওদিকে পড়ে আসবে, এই জন্য আমি রাগ করে দেখেন। আচ্ছা, নেক্সট ক্লাসে দেখা দেবো। আচ্ছা, এই দেখবো মানে যে কোনো ছোট হয়তো আমি পড়াইছি, হয়তো নাম হয়তো বলি নাই, এরকম হইতে পারে ম্যাক্সিমাম, বাট আমার মনে হয় আমি সবগুলো কভার করেছি। তাও একটু চেক করে নিও তোমাদের ফ্রেন্ডের সাথে, যদি এরকম কোনো কিছু থাকে তাহলে আমরা কভার করে নেবো, যেহেতু আমাদের টাইম আছে। আচ্ছা, সো আর তোমাদের নেক্সট ক্লাসে হচ্ছে হলো আমি নিব ক্লাস টেস্ট নিব। তো নেক্সট ক্লাস আসলে তো রবিবার দিন তোমাদের ক্লাস নেই, 25 তারিখে তোমাদের মানে বন্ধ, তো মঙ্গলবার দিন, ঠিক আছে। মঙ্গলবার দিন একটা ক্লাস টেস্ট হবে, আর রবিবার দিন একটা ক্লাস টেস্ট হবে, মানে এই রবিবার না। সো তোমাদের ক্লাস টেস্টটা হবে হচ্ছে হলো 27 তারিখে একটা ক্লাস টেস্ট হবে, আর একটা হচ্ছে হলো 1 তারিখে একটা ক্লাস টেস্ট হবে। কারণ তোমাদের লাস্ট ক্লাস মনে হয় হচ্ছে হলো তোমাদের কবে থেকে শুরু, 6 তারিখ থেকে না? সো আমি লাস্ট ক্লাসে নিতে যেতেছি না। কেন না, এটা এখন মানে
মানে তোমাদের উপর, আমার কোনো সমস্যা নাই। আমি তোমরা যদি চাও এই আমি 3 তারিখে নিতে পারি, বা 3 তারিখে ক্লাস। তিনটা ক্লাস দিবা, ক্লাসটা দিবা, দাও, সমস্যা নাই। আচ্ছা, ফার্স্ট ক্লাসের টপিক কি? হ্যাঁ, প্রত্যেক ক্লাসে কমন নিয়ে আমরা ডিসকাস করবো। এই ছোটখাটো এই করবো। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট ক্লাসে যে কি টপিক? শুধু এক্সেপশন তোমাদের মতোই দিলাম। যদি টাইম না থাকে না, ছোট ছোট টপিক থাকে, একটা করে টপিক, পরের ক্লাসে আবার আরেকটা টপিকের উপরে নেব। এক্সেপশন দিলাম, অনলি 2টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? 10 2টা কোশ্চেন, একটা কোশ্চেনে দেওয়া যায়, বাট ওটা তোমাদের জন্য রিস্ক হয়ে যাবে, যদি না পারো তাহলে 0, না পারলে এই, ঠিক আছে? সেই জন্য 2টা কোশ্চেন থাকবে 10 এখন যদি না পারো, মানে এই 2টা ক্লাস টেস্টের উপর বেস করে আমি 3rd ক্লাস টেস্টটা নেব। তো এটার মধ্যে যদি 70% মানুষজন হচ্ছে হলো 20-এর কাছাকাছি পাও, 20-এর কাছাকাছি মানে হলো 17-এর উপরে পাও, তাহলে হচ্ছে আমি এই 3 নাম্বার ক্লাস টেস্ট নেব, ঠিক আছে? 70%, মানে 70% এবার হিসাব করে দেবো তোমাদের হলো কতগুলো আছে, ঠিক আছে? ওকে, আর সো নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে এটা শুরু করবো। হ্যাঁ, পরেরগুলো কি? পরেরগুলো একটা পরে নিয়ে নেবা নেক্সট ক্লাসে। এই তুমি 2টা সাইন দে। আচ্ছা, তোমাদের